আজকের দিনের সবথেকে বড় খবর অবশ্যই গতকাল রাতে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী যেভাবে তাকে গ্রেফতার করলো ইডি। তার বিরুদ্ধে আবগারি দুর্নীতির অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে। 9টি সমন তিনি এড়িয়েছিলেন, রক্ষা কবচ পাননি আদালত থেকে এবং তারপরে গতকাল রাতে 2 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদের পর অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হলো। এর আগে আপের 3 জন গ্রেফতার হয়েছিলেন। উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া গ্রেফতার হয়েছিলেন, সঞ্জয় সিং আপের সাংসদ তিনি গ্রেফতার হয়েছিলেন এবং তার সঙ্গেই গ্রেফতার হয়েছিলেন সত্যেন্দ্র জৈন। আর এবার অরবিন্দ কেজরিওয়াল আজকে সুপ্রিম কোর্টে আপিল করেছেন, তার আজকে শুনানির সম্ভাবনা রয়েছে। এইসব নিয়ে আমরা আলোচনা করবো যারা রয়েছেন। প্রথমেই পরিচয় করে দেবো তাদের সঙ্গে। সমীর চট্টোপাধ্যায় রয়েছেন, জয় মল্লিক, চন্দন ঘোষ চৌধুরী এবং গদাধর চট্টোপাধ্যায় রয়েছেন। আমি প্রত্যেকের কাছেই আসবো, তবে শুরুতেই যে ছবি আমরা দেখবো মাধুরী। একদমই গতকাল যেমনটা আমরা দেখলাম যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনি আগেই গ্রেফতার হয়েছিলেন, আর এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করলো অরবিন্দ কেজরিওয়ালকে। হাইকোর্টে আগাম জামিনের আর্জি খারিজের পরেই আপ প্রধানকে জিজ্ঞাসাবাদ এবং তারপর তাকে গ্রেফতার করা হয়। ইডি সদর দপ্তরের লকআপে রাত কাটালেন অরবিন্দ কেজরিওয়াল। রাতে তাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি, এমনটাই খবর সূত্রের। আজ সকালে জিজ্ঞাসাবাদ করা হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে, খবর ইডি সূত্রে। রাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় আপ। আজ সর্বোচ্চ আদালতে কেজরি মামলার শুনানি রয়েছে। সকাল 10টার পর দিল্লির বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে আপের তরফ থেকে। আবগারি মামলায় এর আগে যেমনটা কুসুমিতা বলছিল, বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কবিতাকেও গ্রেফতার করেছে ইডি। বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন কবিতা। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকেও এর আগে গ্রেফতার করে ইডি। আর এবার গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সামনেই রয়েছে নির্বাচন। 19 তারিখে একেবারে লোকসভার প্রথম দফার নির্বাচন, যদিও দিল্লির নির্বাচন 25শে মে এবং তার আগেই এই হাতে গোনা কয়েকটা দিনের মধ্যে একেবারে নজিরবিহীনভাবে দিল্লি অর্থাৎ দেশের রাজধানী সেখানকার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, যিনি একেবারে ক্ষমতাসীন সিটিং মুখ্যমন্ত্রী, তাকে গ্রেফতার করা একেবারে নজিরবিহীন ঘটনা। আপ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে জেলের অন্তরাল থেকেই কিন্তু সরকার চালাবেন অরবিন্দ কেজরিওয়াল। কি হবে তা তো অবশ্যই ভবিষ্যৎ বলবে। কিছুক্ষণের মধ্যেই আপের সাংবাদিক বৈঠক হবে, তবে আজকে কিন্তু সুপ্রিম কোর্টে এই নিয়ে শুনানি রয়েছে। গতকালই আমরা দেখেছিলাম ইডি গ্রেফতার করেছে, আজ তাকে আদালতে তোলা হবে এবং সেখানে 10 দিনের হেফাজত চাইবেন ইডি আধিকারিকরা। আবগারি দুর্নীতি মামলায় বারবার নাম জড়িয়েছে আপের এবং সবথেকে বড় প্রশ্ন, সামনেই যখন লোকসভা নির্বাচন আর হাতে গোনা কটা দিন বাকি, তখন এভাবে এজেন্সির তৎপরতা এবং একজন সিটিং মুখ্যমন্ত্রী তার গ্রেফতারি নিঃসন্দেহে নজিরবিহীন। এর আগে একের পর এক গ্রেফতারির ঘটনা ঘটেছে। অতি সম্প্রতি আমরা দেখেছি বিআরএস এর প্রধান যিনি কেসিআর কন্যা কবিতা, তাকেও কিন্তু গ্রেফতার করা হয় ঠিক একইভাবে। এমনকি এমনটাও জানা যাচ্ছে এই আবগারি দুর্নীতি মামলায় কে কবিতার সঙ্গে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা হতে পারে অরবিন্দ কেজরিওয়ালকে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিকাশবাবু, একেবারে আইনের কয়েকটা জিনিস আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করব। প্রথমত, আজকে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, সেই দিকে যেমন অপেক্ষা রয়েছে কি হতে পারে, তার পাশাপাশি আপ যেমনটা জানাচ্ছে যে একেবারে জেলের অন্দর থেকেই সরকার চালাবেন অরবিন্দ কেজরিওয়াল, আইনত এবং সংবিধানগতভাবে কতটা সেটা সম্ভব? না, প্রথমত হচ্ছে যে আজকে সুপ্রিম কোর্টে ওর জামিনের আবেদন করা হবে। জামিন পাওয়াটা একটু শক্ত হবে আমার ধারণা এই জন্যেই যে পিএমএলএ অ্যাক্টে জামিনের সুযোগটা খুব কঠিন। আর কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই তথ্যও তাকে দেওয়া হয়নি। এখন আদালত একটাই বিচার করতে পারেন, সেটা হচ্ছে তিনি একজন মুখ্যমন্ত্রী, তিনি তো পালিয়ে যাওয়ার লোক নন বা তথ্য গোপন করার কোনো অভিযোগ তার বিরুদ্ধে আপাতত নেই। সেই বিচারে হয়তো জামিন সুপ্রিম কোর্ট গ্রান্ট করতে পারেন আর্টিকেল 21 এর বিষয় মাথায় রেখে। এটা গেল আইনের দিক। আর দ্বিতীয়ত, তিনি নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করতেই পারেন, কোনো বাধা নেই। তো সেটা একটা অদ্ভুত নিদর্শন হবে যে একজন হেফাজতে থেকেও তিনি মুখ্যমন্ত্রীর কাজ করছেন। এখন সেটা আপের দলের উপর নির্ভর করছে, তার মধ্যে কোনো বেআইনি কিছু নেই। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করতেই পারেন হেফাজতে থেকেও। অনেক ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। অর্থাৎ আজকে সুপ্রিম কোর্টের দিকে আমাদের নজর রাখতেই হবে, কারণ আমরা জানি যে ইডি গ্রেফতার করেছে অরবিন্দ কেজরিওয়ালকে, দিল্লির মুখ্যমন্ত্রী, এবং ইডি আজ তাকে পিএমএলএ কোর্টে তুলবে এবং সেখানে কিন্তু জামিন পাওয়া কঠিন হবে এমনটাই আইনজীবীরা মনে করছেন। সামনেই নির্বাচন রয়েছে, তাহলে কি একেবারে বিরোধী শূন্য করে দেওয়াটাই এই মুহূর্তে বিজেপির টার্গেট? এবং সেই কারণে একের পর এক হেমন্ত সোরেন, যিনি অবশ্য আগে পদত্যাগ করেছিলেন এবং তারপরে আমরা দেখেছিলাম তাকে গ্রেফতার করা হয়েছিল এবং সেখানেও
এছাড়াও নজিরবিহীন একাধিক ঘটনার সাক্ষী আমরা থেকেছিলাম। আলোচনায় আসবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় অংশগ্রহণ করছেন আপের প্রতিনিধি সুশান্ত ভট্টাচার্য। সুশান্ত বাবু, নবার সমন এড়িয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, কিন্তু গতকাল যেভাবে চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হলো এবং অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হলো, কি বলবেন? পুরো বিষয়টা অসাংবিধানিক। কারণ ব্যাপারটা হচ্ছে, যখন আমরা রিজেক্ট হওয়ার পর আমরা যখন সুপ্রিম কোর্টে অ্যাপিলে যাচ্ছি, ঠিক সেই সময়তে ব্যাকডোর দিয়ে, লোকে বলে না যে পেছন ঘর দিয়ে এসে একটা সমস্যা তৈরি করা, সেই সময়তে এসে ঢুকে কিন্তু এইভাবে অ্যারেস্ট করার জায়গাটা, বারবার একটা জিনিস আমরা বলি, আসল জায়গাটা কিন্তু গণতন্ত্রের মৃত্যু ঘটছে। কারণ আমরা মানুষজনের কাছে যেভাবে কাজ করে মানুষের যে রায় দান করে আজকে দিল্লি থেকে পাঞ্জাবে যেতে শুরু করেছি, এবং গুজরাটে গিয়েও আমরা 14% ভোট নিয়ে, তাতে ওনাদের হাঁটু কাঁপতে শুরু করেছে। বুঝতে পেরেছি যে আজকের দিনে এসে তারা কোথায় পড়ে দাঁড়িয়েছে, অন্যান্য অফার দেওয়ার হয় না। আমি পলিটিক্যাল পার্টটা তো অবশ্যই আলাদা আলাদা করে আসবো, কিন্তু এখানে সুশান্তবাবু, আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে অভিযোগ আবগারি দুর্নীতির নতুন নয়। এর আগে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যিনি ছিলেন মনীষ সিসোদিয়া, তিনি অ্যারেস্ট হয়েছেন, বারবার তার বেল খারিজ হয়েছে আমরা দেখেছি। তার পাশাপাশি সঞ্জয় সিং, আপের সাংসদ, এবং অন্যদিকে সত্যেন্দ্র জৈন, একের পর এক মন্ত্রিসভার সদস্য আপ নেতা, তাদের নাম উঠেছে। একদম এই জায়গাটা ভালো করে বুঝতে হবে যে আসল জায়গাটা কিন্তু অন্য, ওনাদেরকে জেলে আটকে রাখাটাই হচ্ছে উদ্দেশ্য। যাতে থামাচ্ছে, অবশ্যই আপনার কাছে আমরা আসবো। সুশান্ত বাবু, আসবো আপনার কাছে। এই মুহূর্তে সরাসরি একবার আপনাদের নিয়ে যাব দিল্লিতে ইডি সদর দপ্তরের সামনে থেকে। আমাদের প্রতিনিধি মনোজ বর্মা কি ছবি তুলে ধরছেন দেখুন। तैयार किया लेकिन अभी तक पूछताछ शुरू नहीं है। हाँ, इतना जरूर है कि जब अरविंद केजरीवाल को पेश किया जाएगा तो ईडी की यही দিল্লিতে ইডি সদর দপ্তরের সামনে থেকে মনোজ বর্মা প্রতিনিধি ছবি তুলে ধরছিলেন। আপনারা জানেন আজই তাকে আদালতে পেশ করা হবে এবং এই মামলার শুনানি রয়েছে। সুশান্ত বাবু যেমনটা বলছিলেন, আসল উদ্দেশ্যটা হচ্ছে যে তারা যেন তেন প্রকারেণ আমাদের নেতাদেরকে একটা দূরে, জনসাধারণ থেকে দূরে সরিয়ে রাখা। পিএমএলএ যে লটা, আপনারা সেই আইনটা ভালো করে দেখবেন, যে আপনাকে যে কোনো কেউ অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে, আপনার দায়িত্ব হচ্ছে প্রমাণ করা যে আমি অন্যায় কাজ করিনি। মানে আপনাকে যদি কোনোভাবে পুলিশ ধরে নিয়ে যায়, গিয়ে বলে যে আপনি চুরি করেছেন বা পকেটমারি করেছেন, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি পকেটমারি করেননি। এরকম একটা আইনে ধারা দিয়ে বুদ্ধি করে এদেরকে ঢুকিয়ে দেয়। আমি একটা ছোট্ট পরিসংখ্যান বলবো, 2014 পর থেকে প্রায় 121টা কিন্তু ইডি রেড করেছে, তার মধ্যে দেখবেন 115টা তারা অপোজিশন লিডারদেরকে করেছে। এই জায়গাটা থেকে বুঝতে হবে যে তাদের উদ্দেশ্যটা কোথায়। ইডি সিবিআই কে দিয়ে তারা কিন্তু রাজনৈতিক ফায়দা তুলে নিচ্ছে। একদমই। এরই মধ্যে আপনাদের একবার শোনাবো, অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারির পরে আপের তরফ থেকে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে যে জেল থেকেই মুখ্যমন্ত্রিত্ব সামলাবেন অরবিন্দ কেজরিওয়াল। কি বলা হচ্ছে শোনাবো, পাশাপাশি কংগ্রেস এবং বিজেপির প্রতিক্রিয়াও আপনাদের সামনে রাখবো। अगर अपोजिशन के अंदर प्रधानमंत्री जी किसी से डरते हैं और उनको लगता है कि उनका कोई विकल्प है भारत में, तो वो अरविंद केजरीवाल है। केजरीवाल जी दिल्ली के मुख्यमंत्री थे, दिल्ली के मुख्यमंत्री हैं और दिल्ली के मुख्यमंत्री रहेंगे। हमने शुरू से स्पष्ट किया है कि अगर जरूरत पड़ेगी तो अरविंद केजरीवाल जी जेल से सरकार चलाएंगे। जो टाइमिंग है अरविंद केजरीवाल की गिरफ्तारी की, उसको आप देखिए किस तरह से हमारे खाते सील किए, उससे पहले हेमंत सोरेन जी को गिरफ्तार किया। ये तीनों कदम एक घबराई हुई भारतीय जनता पार्टी द्वारा उठाए गए कदम है। इनको लगता है इन कदमों से इंडिया गठबंधन हिल जाएगा, डिरेल हो जाएगा, तो वो गलत सोच रहे हैं। हम मजबूती से लड़ेंगे। एक सिटिंग चीफ मिनिस्टर को गिरफ्तार करने की कोई आवश्यकता नहीं होती, वो कौन से भागे जा रहे हैं। जांच आप कीजिए, हम सबके खिलाफ जांच हो रही है, करिए, कोई दिक्कत नहीं, लेकिन गिरफ्तार करना दिखाता है कि आपकी नीयत में क्या है। आप सोचते हो कि ये गिरफ्तारी से हम लोग हिल जाएंगे, वो नहीं होगा। 14 महीने से मनीष सिसोदिया इसी विषय में जेल की सलाखों के पीछे हैं। कोई ऐसा कोर्ट हिंदुस्तान में बाकी नहीं है जहां आम आदमी पार्टी और अरविंद केजरीवाल जी ने जाके झूठ का पुलिंदा फैलाने की कोशिश नहीं की हो, मगर उसके बावजूद किसी कोर्ट से मनीष सिसोदिया को रिलीफ नहीं मिला। संजय सिंह बड़े बड़े भाषण दे रहे थे, जेल के अंदर हैं, आज भी उन्हें रिलीफ नहीं मिला है। तथ्यों के आधार पर काम करती है कोर्ट, तथ्यों के आधार पर काम करते हैं ये जो जांच एजेंसी है। ये गेट के बाहर, घर के सामने बड़े बड़े वचन से, ड्रामा से कुछ नहीं होता है। अतसी जी कह रही हैं अरविंद केजरीवाल एक व्यक्ति नहीं है, वो एक आइडिया है। then I should say he is a bad idea. अरविंद केजरीवाल एक बैड आइडिया है।
আমি জয়ের কাছে এই জায়গায় যাব। একদম প্রশ্নটা হচ্ছে টাইমিং নিয়ে। 14 মাস ধরে আপনাদের এই বিজেপির প্রতিনিধি বলছেন যে 14 মাস ধরে মনীষ সিসোদিয়া তিনি কারাগারের অন্তরালে রয়েছেন, অভিযোগ সেই আবগারি দুর্নীতি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে প্রথম নোটিশটাই যে 9 বার সমন এড়িয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, প্রথম নোটিশটা কিন্তু তাকে 2023 সালের ডিসেম্বর মাসে পাঠানো হয়েছিল, 14 মাস আগে কিন্তু পাঠানো হয়নি। তাহলে এই প্রত্যেকটা বিজেপি শাসিত যে রাজ্য রয়েছে, সে হেমন্ত সোরেন থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়ালই বলুন, আর কংগ্রেসের 7 বছর আগের পুরনো মামলা টেনে যেভাবে ট্রানজাকশন বন্ধ করে দেওয়া হয়েছে, 11খানা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, সবটাই তো পুরনো ঘটনার প্রেক্ষিতে। তাহলে টাইমিংটা এখানে একটা বড় ফ্যাক্টর। টাইমিংটা বড় ফ্যাক্টর নয়, এই কারণে বলছি ইডি সিবিআই এর যদি আমি পশ্চিমবঙ্গের নিরিখে বলি, তাহলে গত 5 বছরের ঘটনায় যদি বলি, 5 বছর ধরে আমরা অনবরত দেখে আসছি কোনো না কোনো তৃণমূলের নেতা, তৃণমূলের মন্ত্রী, তাদের কাছ থেকে আমরা কোটি কোটি টাকা পাচ্ছি। বিভিন্ন এজেন্সি তাদের বাড়িতে গিয়ে কনফিসকেট করেছে বিভিন্ন টাকা, প্রচুর কোটি কোটি টাকা। আপনি বলুন তো, আপনার ঘরেও একটা ড্রাইভার থাকতে পারে, চাকর থাকতে পারে, কোন আপনি চাকরের কাছ থেকে 100 কোটি টাকা সম্পত্তি পাবেন? যখন সেই 100 কোটি টাকা সম্পত্তি পাওয়া যাচ্ছে, তখন তার মালিক দিল্লির মুখ্যমন্ত্রী। হ্যাঁ, এবার দিল্লির মুখ্যমন্ত্রীর কেসটাও সেম। আজকে 8খানা যখন 9খানা যখন সমন দেওয়া হয়েছিল, তাদের নেতা বলছে কেন তদন্ত হোক, কেন অ্যারেস্ট করা হলো? তদন্তের স্বার্থেই তো তাকে সমন করা হয়েছিল। উনি ফেস করতে পারতেন, উনি তদন্ত ফেস করে ওনাকে যে প্রশ্ন করা হতো উনি প্রশ্নের উত্তর দিতে পারতেন, তারপরে দেখা যেত। কিন্তু উনি এই সমনগুলো এড়ালেন কেন? পয়েন্ট ইজ যে কোনো মুখ্যমন্ত্রী কেন, যে কোনো ব্যক্তি ভারতবর্ষে সে আইনের ঊর্ধ্বে নয়, তো সেইভাবেই আইন এগিয়েছে। এবার বলছেন কোর্ট, কোর্ট তো আমাদের হাতে নয়, কোর্ট তো কোনো পলিটিক্যাল পার্টি নয়। এই সমস্ত কিছু ঠিকই আছে। 22 এপ্রিল পরবর্তী শুনানি ছিল, কিন্তু তার আগেই ইডির এই তৎপরতা, এবং ইডি একেবারে বাড়িতে পৌঁছে গেল, তল্লাশি করলো, টানা 2 ঘন্টার জিজ্ঞাসাবাদের পরে অ্যারেস্ট করে নিল। ইডি তৎপরতা, এজেন্সির এই অ্যাক্টিভিটি, সেটা নিয়েই প্রশ্ন। আমি চন্দনদার কাছে আসবো। চন্দনদার, রাহুল গান্ধী সদ্যই ভারত জোড়ো ন্যায়যাত্রা শেষ করেছেন, এবং তারপরে প্রথম দিন যে কথাটা বললেন, সেখানে তিনি একটা শক্তির উল্লেখ করলেন, যেখানে বললেন কংগ্রেসের লড়াই কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখানে একটি মুখোশ মাত্র, তাকে পিছন থেকে চালনা করছে কিছু ব্যবসায়িক সংস্থা, তাকে চালনা করছে এজেন্সি। আর কোথাও সেটাই কি আরো একবার প্রমাণ হলো? ঠিক লোকসভা ভোটের আর মাত্র কটা দিন বাকি, 25শে মে রয়েছে দিল্লির ভোট, তার আগে একজন সিটিং সিএম, তাকে এইভাবে অ্যারেস্ট করা হলো। দেখো, এবং কেন অ্যারেস্ট করা হলো সেটা কিন্তু ইডি এখনো জানায়নি। একেবারে পলিটিক্যাল ফোবিয়া সাইকোসিস বলতে যেটা বোঝায়, একদম এরকম একটা সিনড্রোম তৈরি করছেন সারা ভারতবর্ষ জুড়ে। দেখো, একটা পরিষ্কার কথা, একজন সিটিং চিফ মিনিস্টার, এবং সেটা হেমন্ত সোরেনের ক্ষেত্রেও তাই, এবং অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রেও তাই। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে এই অরবিন্দ কেজরিওয়াল সিটিং ইনকামবেন্ট চিফ মিনিস্টার, তার সাথে ইলেকশনের কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে। অর্থাৎ ইলেকশন খুব কাছাকাছি, এরকম সময় এই ধরনের একটি বিরোধীকে ধস নামাবো এমন একটা উদ্দেশ্য যদি থাকে, তাহলে আমাদের প্রশ্নগুলো খুব সিম্পল। একজন মুখ্যমন্ত্রীর নাম হেমন্ত বিশ্ব শর্মা, সততা দেখাচ্ছেন। একজন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী রমেশ পরিওয়াল, হেমন্ত রানে, সীতারামাইয়া, রাইট। আমার প্রশ্নটা হচ্ছে যে আজকে ইভেন শিবরাজ সিংজি চৌহান, এরা দীর্ঘ সময় চিফ মিনিস্টার থাকাকালীন কি কারণ, তাদের টোটাল অ্যামাউন্ট অফ কারাপশনের অ্যামাউন্টটা কত? 1,21,000 কোটি টাকা কম্বাইন। ইডিকে দেখতে পারি না, ইডিকে দেখতে পাই না, সিবিআইকে দেখতে পাই না। সারা ভারতবর্ষ জুড়ে এরা করাপশন করে চলেছে একেবারে কেন্দ্রীয় সরকারের প্রচ্ছন্ন মদতে। ঠিক এইরকম একটি জায়গাতে শুধু অপোজিশন, ওই শক্তিকে ভয় পাওয়ার কারণ, যেটা রাহুল গান্ধী বলতে চাইছেন, সেই শক্তিকে হরণ করবার কারণ হচ্ছে এই মোরাল ডিসরাপশন করে দেওয়া। জয়, ইন্ডিয়া জোট এখনো পর্যন্ত কতটা কনস্ট্রাকটিভ বা কতটা ফরমেটিভ হতে পেরেছে, যার জন্য ইন্ডিয়া জোটকে এত ভয়? ইসবার 400 পার টার্গেটটা কি একটু বেশি হয়ে গিয়েছে এনডিএর জন্য, যে কারণে এখন পুরো হয় বিরোধীরা হাত মেলাও, না হলে বিরোধীদের জেলের অন্তরালে পাঠাবো? প্রথম দিন থেকে আমরা বলছি যে এই সিবিআই বা ইডির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে যে যদি জোটের কথাই আসে, আজকে জোট কোথায়? আজকে তো একদিকে আমরা দেখছি প্রদেশ কংগ্রেসের সঙ্গে তাদের হাইকমান্ডের কোনো মিল নেই। হাইকমান্ড একরকম বলছে, প্রদেশ কংগ্রেস আরেক রকম বলছে, তাদের মিল নেই, তারা বলছে ধরবে না। ভয় তো নেই। আমার বক্তব্য হচ্ছে যে পরিষ্কার, বিজেপি শাসিত কোন কোন রাজ্যগুলোতে আপনারা এখনো পর্যন্ত এজেন্সির তৎপরতা আমরা দেখতে পেয়েছি? ভাঙা কোথায় গেছে এজেন্সি? বিরোধীদের ভাঙা সংসার জোড়া লাগুক, এটাই চাই। তারা ঐক্যবদ্ধভাবে বিজেপির এগেনস্টে লড়াই করুক, এটাই চাই। তারপরেও আমরা দেখাবো যে বিজেপি 400 পার করছে। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের পরই সরগরম রাজনৈতিক মহল। সাবধান হন বাংলার মুখ্যমন্ত্রী, হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায় ম্যানেজ করে চলেন, তাই ওদের কিছু হয় না, কটাক্ষ করেছেন অধীর চৌধুরী। পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল। দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছে, তো দুর্নীতি করলে গ্রেপ্তার হতে হবে।
সেজন্য আমি বলবো যারা দুর্নীতিবাজ তারা গ্রেপ্তার হওয়ার জন্য তৈরি থাকুন। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সে সাধু সাবধান, আপনারও সময় আসতে পারে। অনেকে বলছে যতই করো কান্নাকাটি, মাফলারের পর হাওয়াই চটি। কেজরিওয়াল গ্রেপ্তার করার ধমকি অনেকদিন থেকে চলছিল, সেই ভয়ে তৃণমূল তো ইন্ডিয়া জোটে সামিল হলো না। কেজরিওয়াল হিম্মত নিয়ে ইন্ডিয়া জোটে থেকে গেছিল, তাই কেজরিওয়ালের বিপদ হলো। আর দিদি আমাদের বুদ্ধিমতী, সে দেখলো এই ঝামেলা না গিয়ে ম্যানেজ করে চলো মোদির সঙ্গে, তাই দিদির সঙ্গে কিছু হয় না, ভাইপোর সঙ্গে খোকাবাবুর সঙ্গে কিছু হয় না, কেজরিওয়ালদের সঙ্গে হয়, যেহেতু ইন্ডিয়া জোটে থেকে। ভোট ঘোষণার পর ভোট প্রক্রিয়া চলাকালীন যেভাবে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হলো, তাতে এটা বোঝা যাচ্ছে বিজেপি মরিয়া হয়ে গিয়েছে। মরিয়া, পায়ের তলা থেকে জমি সরছে, জনগণ সঙ্গে নেই, দেশবাসীর সঙ্গে নেই। সেই কারণেই তারা এজেন্সির অপব্যবহার করে বিজেপি বিরোধী শক্তিকে তারা এইভাবে আক্রমণ করতে নামছে। আমরা ধিক্কার জানাচ্ছি। সমীরদা, নিছকে সমাপতন কিনা জানি না, এই অরবিন্দ কেজরিওয়াল তিনি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন এবং তার বক্তব্য ছিল একেবারে স্বচ্ছ একটা প্রশাসন তিনি দেবেন এবং উন্নয়ন তিনি প্রচুর করবেন। কোথাও এ রাজ্যের সঙ্গে কিন্তু তার প্রচুর মিল, সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং তারপরে স্বচ্ছ প্রশাসনের আশ্বাস, প্রচুর উন্নয়ন, প্রচুর প্রকল্প। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে ইন্ডিয়া জোটকে নাকি ভয় পাচ্ছে বিজেপি, এমনটাই দাবি করছে কংগ্রেস, সেই ইন্ডিয়া জোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সক্রিয় নন। দেখুন, 23শে জুন পাটনাতে যে প্রথম বৈঠক হয়েছিল ইন্ডিয়া জোটের, সেইখান থেকেই আপনি জেডিইউর যে বিধায়ক এবং তার অর্থমন্ত্রীর শ্যালককেও পর্যন্ত সেদিন রেড করা হয়েছিল। আমরা তো বারবার বলছি যে ভারতবর্ষের মাল্টি পার্টি যে ডেমোক্রেসি, সেটাকে ভেঙে দিয়ে সিঙ্গেল পার্টি ডেমোক্রেসিতে পরিণত করতে চাইছে। কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কি ইন্ডিয়া জোটে সক্রিয়, এটা কি দাবি করা যায়? কারণ আসন সমঝোতায় তারা গেলেন না, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মতন ঘোষণা করে দিলেন 42-এ 42। তাহলে যে অভিযোগটা করা হচ্ছে, অধীর চৌধুরী যেটা বলছেন যে কোথাও একটা গা বাঁচানোর টেন্ডেন্সি, তার কারণটাই হচ্ছে এই আশঙ্কা। অধীর চৌধুরীর জন্যই তো বাংলায় যে জোট হয়নি এটা তো পরিষ্কার হয়েছে, এবং ইন্ডিয়া নামটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া, এবং পরিষ্কার বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যেখানে শক্তিশালী বিরোধীদের সে সেখানে তার মতন করে লড়বে। আসল কথা এই মুহূর্তে বিজেপি না না আসন সমঝোতার আবার কি আছে? কংগ্রেসের অবস্থা বাংলায় কি আপনারাও জানেন, আমিও জানি, গোটা বাংলা জানে। বহরমপুরে কি কংগ্রেস শক্তিশালী নয়? না না, বহরমপুর দিয়ে তো গোটা বাংলা নয়। 42-এর মধ্যে যদি বহরমকে আপনার তর্কের খাতিরে ধরেই নেই, 4-5 বারের তিনি এমপি, তিনি দেখেন যদি কংগ্রেসের হাইকমান্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সখ্যতা, আর উনি সারাক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা, এবং কংগ্রেস এবং বিজেপির তলে তলে এই মুহূর্তে বিজেপির দুটো ভাই ইডি আর সিবিআই, এবং এনডিএর নতুন শরিক হিসাবে কাজ করছে ইডি এবং সিবিআই। তৃণমূল কংগ্রেসের অবস্থানটা এই মুহূর্তে কি নিরাপদ না বিপদের মধ্যে আছে? তৃণমূলের কোনো বিপদ কোথায়? কারণ 2014 সালে একাধিক দুর্নীতির অভিযোগ রাজ্যে, না 2014 সালে তদন্ত করছে এজেন্সি, 2016 সালে নারদের কথা এলো। তৃণমূল মানেই চোর কালিমা লিপ্ত কুৎসা অপপ্রচার। তাহলে ভয়ের কোনো জায়গা নেই বলছেন? বিশ্বাস রাখছে, আশীর্বাদ এই রাজ্যে শাসক দলের ভয়ের কোনো জায়গা নেই বলছেন? মানে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে যেটা হলো তারপরে ভয়ের কিছু নেই বলছেন? প্রধানমন্ত্রী বলছে না খাউঙ্গা না খানে দুঙ্গা, তিনিই হচ্ছে সবথেকে বেশি খাচ্ছেন। তার কারণ যেখানে ইয়েদুরাপ্পা থেকে নারায়ণ রানে, যেখানে অজিত পাওয়ার 70,000 কোটি টাকার দুর্নীতি, যখন এই ওয়াশিং মেশিনটা কোথা থেকে এসছে বাবা? স্বাভাবিকভাবে বিজেপির ওয়াশিং মেশিনে গেলে তুমি বেঁচে যাবে। সেইটাই তো আমারও বক্তব্য, ব্যাপক দুর্নীতি কাণ্ডে, সেইটাই তো কংগ্রেসেরও দাবি, সেইটাই তো কংগ্রেসের দাবি। আমি চন্দনদার কাছে যাব, সেইটাই তো কংগ্রেসের দাবি যে কোথাও হয় তোমরা এসে হাত মেলাও, ওয়াশিং মেশিনে ঢুকে পড়ো, আর না হলে তোমাদেরকে কারাগারের অন্তরালে যেতে হবে। তাহলে এই মুহূর্তে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের অবস্থানটা কোন জায়গায় রয়েছে? তারা এই মুহূর্তে কোথায় যেতে চাইছে? কারণ ইন্ডিয়া জোটে সেই সক্রিয়তা, নাম দেওয়ার সময় যে সক্রিয়তা ছিল, সেই সক্রিয়তা তো গত 1 মাস ধরে মিসিং। না, খুব স্বাভাবিক। তখন ইন্ডিয়া জোটে থাকবার জন্য মমতা ব্যানার্জির যে সক্রিয়তা এবং যে উদ্দেশ্য, দুটোর কোনোটাই সাধিত হয়নি। খুব স্বাভাবিক, কারণ আমরা পশ্চিমবাংলায় দাঁড়িয়ে রাজনৈতিকভাবে আমরা বারবার বলেছি এখানে একটা দুর্নীতিগ্রস্ত সরকার চলছে, এবং সেই দুর্নীতিগ্রস্ত সরকার কিভাবে পুলিশকে ব্যবহার করছে। সাম্প্রতিক সন্দেশখালি আমরা দেখেছি, তার একটু আগে আমরা নির্বাচন দেখেছি, যেটা পঞ্চায়েত নির্বাচন, প্রত্যেকটা দলের কর্মী খুন হয়েছে তৃণমূল সহ। তো এরকম একটি জায়গায় দাঁড়িয়ে আমরা জোট চাইনি। আমরা বাস্তব ক্ষেত্রে বলছি, আমরা ধন্যবাদ জানাচ্ছি বারবার হাইকমান্ডকে যে চাপিয়ে দেওয়া হয়নি, আমরা চাইনি। অধীরবাবু ঠিক কথা বলছেন,
পাশাপাশি এটাও বুঝতে হবে যে ধরনের আক্রমণ চলছে বিরোধী গোষ্ঠীর যার জোট, যারা অ্যাক্টিভলি জোটের পার্টনার, অরবিন্দ কেজরিওয়ালজি আপ তো অ্যাক্টিভলি জোটের পার্টনার, এইরকম একটি জায়গা কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলি ভোটের মুখে চলতি বছরের জানুয়ারি মাসে আপনাদের মনে থাকবে জমি দুর্নীতি মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার। আর এবার লোকসভা ভোটের একেবারে মুখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করলো কেন্দ্রীয় এজেন্সি। হাইকোর্টে আগাম জামিনের আর্জি খারিজ, আর তারপরেই তার বাড়িতে পৌঁছে গেল কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান, জিজ্ঞাসাবাদ এবং তারপর গ্রেফতার। ইডির সদর দপ্তরের লকআপে রাত কাটালেন অরবিন্দ কেজরিওয়াল। রাতে তাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি, তবে আজ সকালে জিজ্ঞাসাবাদ করা হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে, এমনটাই খবর ইডি সূত্রে। দিল্লির মুখ্যমন্ত্রীকে আজকে পিএমএলএ আদালতে পেশ করবে ইডি এবং সেখানে তারা তাকে নিজেদের হেফাজতে নিতে চাইবে। আমি মিস্টার চট্টোপাধ্যায়ের কাছে যাব। মিস্টার চট্টোপাধ্যায়, এই মোদী সরকারের আমলে একের পর এক নজিরবিহীন ঘটনা আমরা দেখেছি। অতি সম্প্রতি জানুয়ারি মাসে আমরা দেখলাম যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন হেমন্ত সোরেন, রেড হলো, জিজ্ঞাসাবাদ হলো, তিনি আগে গেলেন রাজভবনে, সেখানে পদত্যাগ করলেন এবং তারপরে তিনি গ্রেফতার হলেন। খুব উল্লেখযোগ্যভাবে যখন আস্থা ভোট হলো, আদালতের নির্দেশে কিন্তু তিনি এলেন এবং সেখানে তিনি ভোটে অংশগ্রহণ করলেন। শুধু তাই নয়, বিধানসভায় দাঁড়িয়ে বক্তব্য পেশ করলেন। সেক্ষেত্রে আমরা জানি যে নির্বাচনের জন্য আদালতের কিছু বিশেষ নিয়ম রয়েছে। কেউ যদি অভিযুক্ত হন তাহলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা কোর্টের কড়া নির্দেশ রয়েছে। সেখানে একজন সিটিং সিএম যখন তাকে গ্রেফতার করা হচ্ছে, তখন তিনি কতটা নিজে কর্মক্ষম থাকতে পারবেন, প্রশাসনের দায়িত্ব তিনি কতটা সামলাতে পারবেন? দেখুন, যতগুলো অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্টগুলো লিগ্যাল অ্যারেস্ট, আপনি ইললিগ্যাল অ্যারেস্ট বলতে পারেন না, কারণ প্রত্যেকেই কিছু না কিছু তাদের মধ্যে একটা চার্জ রয়েছে একটা। এটা আপনি এই যে করাপশন চার্জটা, আমি ব্যক্তিগতভাবে কেজরিওয়ালকে জানি, কারণ আমি দিল্লিতে অনেকদিন ছিলাম এবং উনি যেটা শুরুয়াত করেছেন দুর্নীতির বিরুদ্ধে, এখন সেই দুর্নীতিতে উনি জড়িয়ে পড়েছেন। আমার কথা হচ্ছে যে ইডি যখন 9 বার ওনাকে ডাকলেন, সামন করলেন, উনি করলেন কি, উনি অ্যান্টিসিপেটরি বেলের দিকে চলে গেলেন। কিন্তু উনি অ্যাজ এ যদি উনি, আপনি বলছেন যে চিফ মিনিস্টার, যদি যে কোনো প্র্যাগমেটিক লোক যদি আমার বিরুদ্ধে ডাকে, আমি যেতে দোষটা কি আছে? নাম্বার 2 হচ্ছে যে কেসে পিএমএলএ অ্যারেস্ট হয়েছে, পিএমএল যে অ্যাক্টটা আছে এটা ভীষণ স্পেশাল অ্যাক্ট। স্পেশাল অ্যাক্টে এমনি যাকে তাকে ধরা যায় না, কোনো আপনার গ্রাউন্ড না থাকলে তাকে ধরতে পারবেন না আপনি। সুতরাং এই পিএমএলএ যে কেজরিওয়াল সাহেবকে যে অ্যারেস্ট করেছে, তো পিএমএল অ্যারেস্ট হয়েছে এবং কালকে রাতে, কালকে রাতে অ্যারেস্ট হয়েছে, আজকে প্রডিউস হবে কোর্টে পিএমএলএ। এবং এখানে উনি বারবার রক্ষা কবচ খুঁজছেন, এটা যে কোনো পলিটিশিয়ান, ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টি, আমি বলছি। একদম, আমি এই জায়গায় মিস্টার চট্টোপাধ্যায় জানতে চাইবো যে পিএমএলএ অ্যাক্ট কেন তার উপরে অ্যাপ্লাই করা হচ্ছে, এবং তিনি তো একজন মুখ্যমন্ত্রী, তিনি তো পালিয়ে যেতেন না, যেভাবে তৎপরতা নিয়ে ইডি তাকে অ্যারেস্ট করলো। 100 কোটি টাকা, যে টাকাটা এসছে সাইপন, টাকাটা কোথায় গেল? পিএমএলএ তো আপনার দেখে মানি লন্ডারিং, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, ওরা মানিটা কোথায় গেল, মানিটা কীভাবে এলো, সোর্স অফ মানি, প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট, যে মানিটা করতে গেল, মানিটা গেল কোথায়, তার ইউটিলিটিটা কী আছে, এইটা হচ্ছে পিএমএলএর মেন মানে উদ্দেশ্য। পিএমএলএ কিন্তু আপনার আইপিসিতে যায় না, ওরা অন্য একটা কারণে, অন্য একটা লাইনে যাচ্ছে। আপনি যে কথা বললেন যে হোয়েদার এ সিটিং একটা চিফ মিনিস্টারশিপ তিনি জেল থেকে করতে পারবেন কিনা, আমাদের কনস্টিটিউশনে কোনো এমবার্গো নেই, ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোনো এমবার্গো নেই। তাহলে প্রশাসন তিনি চালাতে পারেন একজন প্রশাসনিক প্রধান হিসেবে জেলের ভেতর থেকে। বেশ, আমাদের একটা ইন্ডিয়াতে একটা এক্সাম্পল আছে প্রক্সি, সেটা আপনি বিহারে দেখেছেন যে কিভাবে একটা প্রক্সি লালু প্রসাদ যাদব তিনি রাবড়ি দেবীকে বসিয়ে দিয়ে গিয়েছিলেন। একদমই তাই। আমি এই জায়গায় সুশান্তবাবু আপনার কাছে এটা জানতে চাইবো, সেটা হচ্ছে যে আবগারি দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরে আপের বিরুদ্ধে রয়েছে, মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে রয়েছে, খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রয়েছে, কিন্তু একবারও মানে জামিন চেয়েছেন, আগাম জামিন চেয়েছেন, রক্ষা কবচ চেয়েছেন, আবগারি দুর্নীতি লাগু করা যাবে না, তার সপক্ষে আপের তরফ থেকে কোনো যুক্তি কি দেখানো হয়েছে? কেন হবে না? যথেষ্ট যুক্তি রয়েছে। যেদিনকে থেকে আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়াল গিয়ে দিল্লিতে চিফ মিনিস্টার হয়ে বসেছে, সেদিনকে থেকে দেখবেন যে ইনকাম ট্যাক্সকে দিয়ে তার বাড়িতে রেড করানো, অফিস থেকে ফাইল তুলে নিয়ে যাওয়া, দিনের পর দিন আমরা দেখে গেছি তাদের আসল চরিত্রটা কি। আজকে পিএমএল অ্যাকাউন্টের কথা বলছেন, যিনি ওই অ্যাক্টের কথা বলছেন, তাহলে মনোজ শিশুদাকে ধরে নিয়ে আজকে পর্যন্ত একটা কোনো জায়গায় কিছু দেখতে পেলাম না। তো আমরা গেস করেছি, যেটা সবাই বলছি, যে
না আমরা তো এটা বুঝতেই পারছি, প্রতিটা মুহূর্তে দেখেছি যে তাদের কাজটা হচ্ছে যেন তেন প্রকারানো জেলে পুরে রাখা, যাতে আমরা পলিটিক্যালি জায়গাটা বাড়িয়ে নিতে না পারি। যেহেতু আমরা গুজরাটে গিয়ে 14% পেয়ে যাচ্ছি, যেহেতু আমরা গিয়ে পাঞ্জাবে যাচ্ছি, এবারে আমরা গোয়া বা অন্যান্য জায়গাতে যেভাবে স্প্যান করছি তাকে আটকাতে হবে। এই আটকানোর জন্য এটা একটা পদ্ধতি। আগে আটকানোর এত মরিয়া চেষ্টাই বা কেন জয়? উত্তর ভারতে যদি আমরা দেখি যে এই মুহূর্তে কিন্তু বিজেপি ডমিনেন্স রয়েছে, তাহলে সেখানে এই আপ আর কংগ্রেস তারা জুটি বেঁধে দিল্লি এবং পাঞ্জাবে এবারে লোকসভা ভোটে তারা লড়বে, তারা ইতিমধ্যেই আসন সমঝোতা করে নিয়েছে। কোথাও সেটাই কি আশঙ্কার জায়গা এবং সেই কারণে এই মরিয়া চেষ্টা? একদম তাই। কারণ মেইন জায়গাটা হচ্ছে দেখুন একটা বিষয় হচ্ছে এইখানে কোনোভাবে রাজনৈতিক বিষয় নেই। ইডি সিবিআই যে ঘটনাটা সেটা পুরোপুরি তথ্য ভিত্তিক। আমরা যদি হিস্ট্রি দেখি, কর্ণাটকে যখন সরকার গঠনে ছিল বিজেপি হেরে যাচ্ছে, তারপরে 2014তে সবকটা লোকসভা ম্যাক্সিমাম লোকসভা কিন্তু জিতছে। এই মুহূর্তে একবার শুনে নেব দিল্লির সদর দপ্তরের সামনে থেকে কি বলছেন আমাদের প্রতিনিধি मनोज वर्मा। দেখুন সেই ছবি। पहुंची थी और अरविंद केजरीवाल का मेडिकल किया गया था और अब एक और जो टीम है वो अरविंद केजरीवाल के मेडिकल के लिए यहाँ पर पहुंची है। अमूमन ऐसा होता है कि जो भी आरोपी होता है उसको मेडिकल के लिए अस्पताल लेकर जाया जाता है, लेकिन क्योंकि यहाँ पर लॉ एंड ऑर्डर की सिचुएशन बिगड़ सकती है, इसी वजह से ईडी ने जो डॉक्टर्स हैं उनसे रिक्वेस्ट की थी कि उनकी जो टीम है वो यहीं पर आकर के मेडिकल करे। तो अभी जो डॉक्टर्स की टीम है वो यहाँ पर पहुँच चुकी है। अरविंद केजरीवाल का मेडिकल किया जाएगा और उसके बाद अरविंद केजरीवाल को राउज एवेन्यू कोर्ट में पेश किया जाएगा और ईडी की यही कोशिश होगी कि ज़्यादा से ज़्यादा दिन का जो रिमांड है वो अरविंद केजरीवाल का लिया जा सके। तो अब की जो बड़ी अपडेट है वो यही है कि डॉक्टर्स की जो एक टीम है वो मेडिकल के लिए अंदर ईडी के दफ्तर में पहुंच चुकी है। অর্থাৎ চিকিৎসকরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই দিল্লির ইডির সদর দপ্তরে আইন শৃঙ্খলার কারণে আজ স্বাস্থ্য পরীক্ষা হবে অরবিন্দ কেজরিওয়ালের এবং তারপর রাউস অ্যাভিনিউ কোর্টে তাকে পেশ করা হবে। জয়, আমি যেটা বলছিলাম যে এই জিনিসটা কিন্তু আমরা একটা দেখছি আপের বেশ কিছু নেতা একই কেসে অলরেডি জেলে আছে। আমার বক্তব্য হচ্ছে সেইখানে তো এইটা আপনাকে বলতে হবে তাহলে আমার কোর্টের উপরে ভরসা নেই। কোর্ট তো বেল দিচ্ছে না, কোর্ট তো তারা ফ্যাক্টস দেখছে, তারা ডেটা দেখছে, তারপরে তো বলছে না একে বেল দেওয়া যাবে না। যদি সেরকম কোনো ঘটনা ঘটতো তাহলে তো কোর্ট বেল দিয়ে দিত। একের পর এক যাদেরকে এই গ্রেফতারের ঘটনা ঘটছে তারা প্রত্যেকেই কিন্তু একেবারে অবিজেপি শাসিত রাজ্যের জনপ্রতিনিধি। এবার এটাই তো বিষয়, বিজেপি আজকে 10 বছর আছে, আপনারা বিরোধীরা টলারেন্স টু করাপশন যদি হয়ে থাকে, সেটাই যদি মোটা হয়ে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাহলে তো দেশ জুড়ে ইডি রেড হবে, তাহলে তো দেশ জুড়ে সিবিআই রেড হবে। তাহলে শুধুমাত্র অবিজেপি শাসিত রাজ্যগুলোতেই কেন হবে এবং একের পর এক এই টপ আপ অ্যারেস্টই বা কেন হবে? যারা আছে তারা কেন ফ্যাক্টস বের করতে পারছে না? তারা মাঠে নামতে পারছে না, তারা বলতে পারছে না যে 10 বছর বিজেপি শাসিত একটা সরকার, সেখানে কোনো স্ক্যাম আছে, তারা বলতে পারছে না, বেশ করতে পারছে না। আচ্ছা সুশান্ত বাবু একটু বলেন। একটা তথ্য দিতে যাই, এখানে দেখুন গুজরাটে অমিত শাহকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল। সেই সময়তে দাঁড়িয়ে সেইখানে আমি এখানে যদি ক্যামেরা নিতে পারে আমি দেখাতে পারি, এখানে অমিত শাহর কিন্তু স্টেটমেন্ট আছে যে কংগ্রেস সিবিআই কে ইনফ্লুয়েন্স করে পলিটিক্যালি ফায়দা নেওয়ার জন্য ব্যবহার করেছে। আজকে উনি বলছেন নাকি নিউট্রাল, আর এই লোকেরাই তাকে সেদিনকে ডেটে বলেছে যে ইন্ডিয়াকে তার তোতা পাখি আপনি বলছেন, আর উনি আজকে বলছেন নাকি আপনি বলছেন বিজেপি শাসিত রাজ্য যেখানে নয়। আরে আপনার পুলিশ কি করছে? চেক করতে তো না, যদি ক্ষমতা থাকে আমাদের পাওয়ার সম্পদ 10 দিন দেখুন কজনকে জেলে করা আচ্ছা বেশ, একবার ভাই চন্দনদার কাছে যাই। চন্দনদা জিরো টলারেন্স টু করাপশন। সমীক একবার থামো, এর ফল ভোগ করতে হবে। আচ্ছা বেশ 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 বেশ, আজকে এইটা বাস্তব দেখুন। আপনি এক্ষুনি বলছিলেন আপনাদের কাছে দিল্লি সরকার ছিল, আপনারা কিছু করতে পারেন না, আপনারা বলে স্ক্যাম করেছেন। আচ্ছা দুজনকে একবার থামাই, দুজনকে একবার থামাই, দাঁড়াও। মুখ্যমন্ত্রীকে ছোট জগন্নাথ করে রেখে দিয়েছেন, অপদার্থ আপনারা একেবারে। কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল, আমি আপনাকে মনে করিয়ে দিই। আমি এই জায়গায় চন্দনদার কাছে যাবো, একদম আমি চন্দনদার কাছে এই জায়গায় আসবো। চন্দনদা নির্দিষ্ট করে দুটো প্রশ্ন। এক হচ্ছে জিরো টলারেন্স টু করাপশন, প্রধানমন্ত্রী বারবার বলেন, কিন্তু তারপরেও আমরা দেখি রেড যখন হয় শুধুমাত্র অবিজেপি শাসিত রাজ্যগুলোতে হয়। কেন হয় এটা নিয়ে একটা প্রশ্ন। রাহুল গান্ধী সম্প্রতি যে সাংবাদিক বৈঠক করেছিলেন, খুব উল্লেখযোগ্যভাবে তিনি বললেন অশোক চৌহান শেষ পর্যন্ত ইডি সিবিআই এর এই রেডের তাড়াটা আর সহ্য করতে না পেরে তিনি বাধ্য হলেন বিজেপিতে যোগদান করতে। অর্থাৎ কোথাও সেই এজেন্সির যে তৎপরতা এবং অতি সক্রিয়তা, যার কাছে মাথা নোয়াতে বাধ্য হচ্ছে বিরোধী দলগুলো। এবং আমার দ্বিতীয় যে বক্তব্য সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস
ইতিমধ্যেই বলতে শুরু করেছে। ইলেকটোরাল বন্ডের ডিটেল কিন্তু গতকাল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দিয়েছে, অর্থাৎ এবার বোঝা যাবে যে কারা কারা কোন দলকে কত পরিমাণ টাকা এই গত কয়েক বছরে দিয়েছে 2017 সালের পর থেকে। কোথাও সেটা থেকে নজর ঘোরাতেই নাকি অরবিন্দ কেজরিওয়ালকে এইভাবে তুলে নেওয়া হলো, অ্যারেস্ট করা হলো। দেখো এটা খুব স্বাভাবিক একটা পলিটিক্যাল ক্যালকুলেশন, এবং মোদিজির প্রত্যেকটা মুভ তো ক্যালকুলেটিভ মুভ। তোমার প্রথম প্রশ্নের উত্তর এর আগের বারই আমি দিয়েছি। সারা ভারতবর্ষের মুখ্যমন্ত্রী 4 জন এবং তার সাথে সাথে বিজেপির যে নেতৃত্ব, তাদের অন্তত 100 জন যারা দুর্নীতির সাথে জড়িয়ে আছে, যাদের এগেনস্টে সিবিআই ইডির কোনো রেড হয় না অজিত পাওয়ারের এগেনস্টে, হয় না অশোক চৌহান যিনি আদর্শ কেলেঙ্কারির সাথে কথিত আছে, সেই স্ক্যামগুলোকে সামনে রেখে তাদের সাথে বার্গেন করা হয়েছে। এগুলো কোনো সন্দেহের কারণ নেই, সাধারণ মানুষ বোঝেন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমরা বারবার যে প্রসঙ্গটা তুলেছি, ইলেকটোরাল বন্ডে বারবার এই প্রশ্নটা উঠেছে যে বিজেপি কতটা সমৃদ্ধ হয়েছে তথাকথিত ব্যবসায়ীদের দ্বারা এবং কিভাবে। প্রত্যেকটা জায়গাতে ক্ল্যারিফাইড হয়েছে। এখন আর কোনো কোয়েশ্চেন নেই যে বিজেপি খুব স্বাভাবিক অর্থে ইনফ্লুয়েন্স করে টাকা সিফন করেছেন এবং যাকে আড়াল করে রাখবার চেষ্টা করেছেন আইন করে, যেটা সুপ্রিম কোর্ট তাকে ভেঙে দিয়েছেন এবং প্রকাশ করতে বলেছেন এবং সেটা প্রকাশিত হয়েছে। বাস্তব ক্ষেত্রে চারিত্রিকভাবে বিজেপির দলটা কিভাবে অসাধু উপায়ে টাকা উপার্জন করে এবং সেই টাকা ব্যবহার করে, ইডি সিবিআইকে ব্যবহার করে, প্রত্যেকটা উদাহরণ প্রকৃষ্ট। এই যে নির্বাচনটা আসছে, এই নির্বাচনটা তাকেই প্রমাণ করবে মাইট ইজ রাইটের জায়গায় একটা গণতন্ত্রকে নিয়ে গেছেন। এটা হতে পারে না। আমার মনে হয় সংঘবদ্ধভাবে বিরোধী দল এর প্রতিবাদে সাধারণ মানুষের সমর্থন পাবে এই নির্বাচন। বেশ, আমি সমিতার কাছে এই জায়গায় আসবো। নির্দিষ্ট করে দুটো প্রশ্ন সমিতা। একটা হচ্ছে যে এই ইলেকটোরাল বন্ডের ডিটেল স্টেট ব্যাংক দিয়েছে এবং সেখানে অবশ্যই বিজেপি সব থেকে বেশি প্রাপ্তি তাদের হয়েছে অনুদানে 47.43% সম্ভবত। দ্বিতীয় স্থানে রয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস। ইলেকটোরাল বন্ড থেকে নজর ঘোরাতে বিজেপি আজকে অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট করাচ্ছে, এই বক্তব্য যখন তারা সামনে আনছে তখন এই প্রশ্ন উঠবে যে তৃণমূল কংগ্রেসকেই বা কারা কারা কেন অনুদান দিয়েছিলেন এবং কি পরিমাণ অনুদান দিয়েছিলেন। এবং দ্বিতীয়ত, কোথাও এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে হাত ধরলে আশঙ্কার জায়গাটা, বিপদের জায়গাটা আরো ঘনিয়ে আসতো এবং সেই কারণেই আগাম আঁচ করতে পেরে একেবারে প্রাজ্ঞ রাজনীতিক হিসেবে আগে থেকেই দূরত্ব বজায় রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে আরএসএস এর প্রতিনিধি হিসেবে কোথাও একটা শোকেস করা হলো অধীর রঞ্জন চৌধুরীকে। না, আপনি তো জানেন যে 2019-এ অধীরবাবুর প্রচারে যখন যোগী উত্তরপ্রদেশ থেকে এসেছিল, তার ভাষা কোনোভাবেই অধীরের বিরুদ্ধে ছিল না। স্বাভাবিকভাবে কংগ্রেসের অস্তিত্ব সংকট বাংলায়। আজকে যদি দল থাকে তৃণমূল কংগ্রেস এবং লড়াই বিজেপির সাথে, মূলত বিজেপির সাথে। আজকে কারা বলছে দুর্নীতির কথা? আপনি তাহলে কোথাও কংগ্রেসের সঙ্গে হাতটা মিলিয়ে বিপদটা বাড়ালো বলে আপনার মনে হচ্ছে? আজকে না কোনো, শুনুন আমি আবারও বলছি, আপনারা যদি খোঁজ নেন 7.5 লক্ষ কোটি টাকার দুর্নীতি সিএজি রিপোর্টে পরিষ্কার। ভারতমালা থেকে আয়ুষ্মান ভারত স্বদের দর্শন এবং দিল্লির দ্বারকা এক্সপ্রেসওয়ের পার কিলোমিটারে 18 কোটি টাকার জায়গা খরচের 250 কোটি টাকা। আজকে ঝাড়খণ্ডে জম্মু কাশ্মীরের সত্যপাল মালিক তিনি বলছেন বিজেপির নেতা রাম মাধব তার সম্পর্কে রিলায়েন্স প্রশ্ন থাকবে। এখানে একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার যে অভিযোগ, বিজেপির বিরুদ্ধে এত যে অভিযোগ বিরোধীরা করছে, তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় না। না কি শুনুন, সবসময় কোর্টে যাওয়ার এজেন্সিকে ব্যবহার যখন করার ক্ষমতা কেন্দ্রের হাতে রয়েছে, বিরোধীদের হাতেও তো সুপ্রিম কোর্ট রয়েছে, বিরোধীদের হাতেও তো আদালতে যাওয়ার অপশনটা খোলা রয়েছে। না যে পরিস্থিতি তৈরি হয়েছে সবাইকে মিলে যেতে হবে। তার কারণ হচ্ছে কি, আদানিকে নিয়ে 20,000 কোটি টাকার যখন স্ক্যাম, মহুয়া মৈত্র যখন সংসদে সরব হলো, তার অপেক্ষাটা কিসে? আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গতকাল রাতেই গ্রেফতার করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মুহূর্তে তিনি দিল্লির ইডি সদর দপ্তরে রয়েছেন এবং আইন শৃঙ্খলার পরিস্থিতির যাতে অবনতি না হয় সেই কারণে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে না, যেমনটা জানা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই তার স্বাস্থ্য পরীক্ষা হবে ইডির দপ্তরে। অন্যদিকে আজই তাকে আদালতে পেশ করা হবে এবং সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ইডির সদর দপ্তর লাগোয়া আইটিও মেট্রো স্টেশন সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে আজ সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তিনি এই তীব্র প্রতিবাদ করেছেন অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি প্রসঙ্গে। সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আইটিও মেট্রো স্টেশন বন্ধ থাকবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না হয় সেই কারণেই এই সিদ্ধান্ত।
আজ পিএমএলএ কোর্টে পেশ করা হবে একদিকে অরবিন্দ কেজরিওয়ালকে এবং 10 দিনের হেফাজত ইডি আধিকারিকরা চাইবেন এমনটাই জানা যাচ্ছে। আর অন্যদিকে আজকে সুপ্রিম কোর্টে কিন্তু আপ যা আপিল করেছে সেই সংক্রান্ত শুনানিও রয়েছে। আমি সমীরদার কাছে সংক্ষেপে একবার যাব। সমীরদা, রাহুল গান্ধী তিনি আজকে দেখা করতে পারেন অরবিন্দ কেজরিওয়ালের পরিবারের সঙ্গে। তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের অন্যতম শরিক, কি খবর? না, আমাদের পরিষ্কার বক্তব্য, যেভাবে বিরোধীদের উপরে প্রতিহিংসামূলক ইডি সিবিআইকে কাজে লাগানো হচ্ছে, সমস্ত কিছু ভুলে সমস্ত বিরোধীদের একসঙ্গে বিজেপিকে উপযুক্ত শিক্ষা দেওয়ার সময় এসে গেছে এবং মানুষজন তৈরি, গোটা ভারতবাসী তৈরি। কারণ আজকে যারা সততার কথা বলছে তাদের ওয়াশিং মেশিনে গেলে যদি সাধু হওয়া যায় আর বিরোধীরা সবাই চোর হয়, তাহলে দুর্নীতি যদি ইস্যু হয়ে থাকে, তাহলে আমার মনে হয় শক্তপোক্ত জোট এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটাই শুধু জিজ্ঞেস করবো, রাজীব ব্যানার্জিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন কি কোম্পানির ওয়াশিং মেশিন ব্যবহার করেছিলেন যদি একটু বলে দেন। আর একটাই বিষয় বলি যে এখানে কোনোভাবে ইডি সিবিআই এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। একটা মুখ্যমন্ত্রীকে যদি অ্যারেস্ট করতে হয় প্রপার ডকুমেন্টস, ফ্যাক্টস এবং এভিডেন্স নিয়ে। সকালে আলোচনার সময়সীমা এখনকার মতো এ পর্যন্তই। সকলকে অনেক ধন্যবাদ জানাই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। একটা ছোট বিরতির পর আনন্দ সকালে অন্যান্য সমস্ত খবর এবং অবশ্যই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কিছুক্ষণ পরেই তাকে আদালতে পেশ করা হবে, সেই সংক্রান্ত সমস্ত খবরাখবর নিয়ে ফিরে আসছি। সঙ্গে থাকবেন আপনারা।